জয়ের বাবা মাও এসেছে মেঘকে রিসিভ করতে। তারপর মেঘকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। জয়ের বাসায় এসে জয়ের বাবা মা সবার সাথে মেঘের পরিচয় করিয়ে দিল এবং জয়ীকে বলল মেঘকে তার রুম দেখিয়ে দিতে এবং ফ্রেশ হয়ে নিচে এসে ডিনার করে বিশ্রাম নিতে। রাতের অন্ধকারই জীবনের শেষ কথা নয়। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ভোরের আলোর ছটা রাতের কালিমা মুছে দিয়ে নতুন পথ দেখায়। সকাল সকাল মেঘের ঘুম ভেঙে গেল। নতুন জায়গায় সহজে মেঘের ঘুম আসে না। রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিল, তবুও সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আজকের ভার্সিটির প্রথম দিন, একটু সময় নিয়ে ভার্সিটিতে যাবে। ভার্সিটিটা প্রথমে ঘুরে দেখবে, তাই একেবারে রেডি হয়ে নিচে নামলো। নিচে এসে দেখে জয়ের দাদু ভাই সোফায় বসে খবরের কাগজ পড়ছে। রান্নাঘরের দিকে গিয়ে দেখলো জয়ের মা চাচিরা সকালে নাস্তা তৈরি করছে এবং জয়ের দাদি পাশে বসে সবার সাথেই গল্প করছে। রান্নাঘরে গিয়ে এই সুন্দর মনোরম পরিবেশ দেখে মেঘের মনটা ভালো হয়ে গেল। বাঙালি জাতির বেশিরভাগ শাশুড়িদের দেখা যায় বউদের সাথে সবসময় খ্যাচ খ্যাচ করতে, কিন্তু জয়ের দাদি সম্পূর্ণ আলাদা। কি সুন্দর বউদের সাথে বসে গল্প করছে ও নাস্তা তৈরিতে সাহায্য করছে। পুতুল, এত তাড়াতাড়ি উঠে গেলি যে? রাতে ঘুম ভালো মতো হয়েছে তো? জয়ের মা মেঘকে কিচেনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটি বলল। আন্টি, অনেক বছর পর বিডিতে এসেছি তো, তাই নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগবে। তুমি চিন্তা করো না, জয়ী এখনো ঘুম থেকে ওঠেনি। না, মহারানী মনে হয় এখনো ঘুমাচ্ছে। বিড়িতে আসার পর থেকে শুধু ঘুম আর ঘুম। আচ্ছা আন্টি, আমি উপরে গিয়ে জয়ীকে ডেকে তুলতেছি। আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে যাব। আচ্ছা, তুমি জয়ীকে ডেকে আনো, আমি নাস্তা টেবিলের দিচ্ছি। আচ্ছা আন্টি। এ কথা বলে মেঘ উপরে চলে গেল জয়ীকে ডাকতে। রুমে গিয়ে দেখে মহারানী এখনো ঘুমাচ্ছে, তাই মেঘ গিয়ে জয়ীকে ডাকতে শুরু করলো। এই যে মহারানী, ওঠেন। আজকে ভার্সিটির প্রথম দিন, ভুলে গেছেন? কালকে বলে রাখলাম না আজকে তাড়াতাড়ি যাব, গিয়ে আগে ভার্সিটির পরিবেশ দেখব কি রকম, সেই সাথে ভার্সিটিও ঘুরে দেখা হবে। জয়ীকে দেখে মনে হলো সে মেঘের কথা শুনতেই পায়নি, কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন সে। মেয়েটাকে অনেক কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বেড সাইড থেকে পানি গ্লাসটি নিয়ে জয়ীর মুখে পানি ঢেলে দিল। মুখে পানি পড়ার সাথে সাথে জয়ী হকচকিয়ে উঠে বসে বলল, আম্মু, আমার রুমের ছাদ ফুটো করে ডাকাত পানি দিয়ে হামলা করতেছে, আমাকে বাঁচাও। জয়ীর এই পাগলের প্রলাপ শুনে মেঘ হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। তারপর জয়ীকে ধাক্কা দিয়ে বলল, কি সব পাগলের প্রলাপ শুরু করেছিস? ডাকাত কখনো ছাদ ফুটো করে হামলা করতে আসে? মাথা মোটা কোথাকার। মেঘে ধাক্কা খেয়ে জয়ীর হুঁশ এলো। তারপর সে বলল, এটা কি করলি তুই? আমার সাধের ঘুমটা এভাবে নষ্ট করে দিলি। তো কি করব মহারানী, সেই 10 মিনিট ধরে আপনাকে আমি ডেকে চলেছি, আপনার তো ওঠার নামই নেই। তাড়াতাড়ি উঠুন এবং ফ্রেশ হয়ে আমাকে উদ্ধার করুন। আজকে ভার্সিটির প্রথম দিন, ভুলে গেছেন? অ্যাশ, দেখ, রাতে ঠিক মতো ঘুম হয়নি, প্রচুর ঘুম ধরতেছে। তুই আগে আগে চলে যা, আমি সময় মতো চলে আসবো। প্লিজ রাগ করিস না, তুই তো জানিস ঠিক মতো না ঘুমাতে পারলে আমার পরে মাথা ব্যথা করবে। মেঘের আর কি বলার, সে ভালোভাবে জানে জয়ী ঘুমানোর জন্য মাথা ব্যথার অজুহাত দেখালো। আসলে এরকম কোনো সমস্যা নেই ওর। তাও মেঘ কথা না বাড়িয়ে ডাইনিং টেবিলে চলে গেল। কিরে পুতুল, তুই একাই কেন? মহারানী এখনো ওঠেনি? সমস্যা নেই, আমি একাই চলে যেতে পারবো। ওকে সঠিক সময় ডেকে তুলে দিও। তারপর মেঘ নাস্তা করে ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো। আসিয়ানা দাদু ভাই, গাড়ি নিয়ে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। না দাদু, আমি আজ রিক্সা করে যাব। তারপর মেঘ ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। মেঘ রিক্সা থেকে নেমে ভার্সিটিতে প্রবেশ করলো। মেঘ একটি নামকরা প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। ভার্সিটিতে দেখতে অনেক সুন্দর। গেটের দুই সাইড দিয়ে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো। মেঘ মুগ্ধ হয়ে চারপাশ দেখতে লাগলো, কিন্তু মেঘের এই মুগ্ধতা বেশিক্ষণ টিকলো না।
কিছু দূর যেতে একটি মেয়ে মেয়েকে ডাকলো। মেঘ সাদা স্কার্ট, ব্ল্যাক টপ এবং গলায় সাদা স্কার্ফ ঝুলিয়েছে। মেঘের চুলগুলো অনেক লম্বা এবং ঘন। মেঘের চুল খোপা করেছে এবং সামনে দিয়ে কিছু বেবি হেয়ার বের হয়ে রেখেছে। মেঘ দেখতে অনেক কিউট, তার উপরে সাদা কালোর কম্বিনেশন। ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। মেঘ কানাডাতে থাকা সত্ত্বেও সবসময় শালীন পোশাক পরিধান করত। মেঘ বেশিরভাগ সময় স্কার্ট পরে। যে মেয়েটি মেঘকে ডাকলো, মেঘ এক নজরে তাকে দেখে নিল। মেয়েটি একটি মেরুন কালার শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরেছে, হাঁটু থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে। মেয়েটির সাথে 3টি ছেলে ও 2টি মেয়ে রয়েছে। ছেলে 3জন শার্ট ও জিন্স পরেছে, আর বাকি মেয়ে 2জনের মধ্যে একজন টপ এবং জিন্স পরেছে, আরেকটা মেয়ে 3 পিস পরেছে। মেঘ ওদের কাছে গিয়ে বলল, জি আপু, আমাকে ডেকেছেন? ওদের মধ্যে ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটি বলল, সিনিয়রদের যে সালাম দিতে হয় তুমি জানো না? সরি আপু, বুঝতে পারিনি। ওখানকার মধ্যে একটি ছেলে বলল, তুমি কি এখানে নতুন? কোন ইয়ার? জি ভাইয়া, আমি এখানে নতুন, ফার্স্ট ইয়ার। ও যেহেতু নতুন তাহলে তোর র্যাগিং দিতেই হয়। কি বলিস তোরা? লিজা মেয়েটা নতুন যেহেতু আজকে ছাড় দিন। কি বলিস স্বপ্না? এত সহজে মেয়েটাকে ছাড় দিয়ে দেব? সিনিয়রদের দেখে সালাম না দিয়ে চলে যাচ্ছিল। আর তাছাড়া যেহেতু নতুন তাহলে আমাদের উচিত আমাদের নিয়মগুলো শিখিয়ে দেওয়া। বলেই শয়তানি হাসি দিল লিজা নামের মেয়েটি। লিজা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটি, আর স্বপ্না হচ্ছে 3 পিস পরা মেয়েটি। টপ ও জিন্স পরা মেয়েটির নাম কেয়া। ছেলে 3জনের নাম আরাব, মারুফ, সোহান। এরা 7 জনের একটি গ্রুপ। আপাতত একজন এখনো আসেনি। তো তোমার নাম কি? আশিয়ানা আইমান। আশিয়ানা, তোমার টাস্ক হচ্ছে তুমি নিজের গালে 10টা থাপ্পড় মারবা। থাপ্পড়ের শব্দে স্তব্ধ হয়ে গেল। আমাদের নায়িকা নিচের গালে অথবা মারুফের গালে থাপ্পড় দেয়নি। কাহিনীর মধ্যে টুইস্ট আছে। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কিভাবে হলো আমার গালে চড় মারার? ভাইয়াটাই তো বললো আপনার গালে থাপ্পড় দিতে, আমার কি দোষ? এই মেয়ে, আমি তো কখন বললাম লিজার গালে থাপ্পড় দিতে? আমি বলেছি নিজের গালে থাপ্পড় দিতে। তুমি কি কানে কম শুনো নাকি? থতমত খেয়ে মারুফ কথাটি বলল। আমার কি দোষ? আপনি তো বললেন লিজার গালে থাপ্পড় মারতে, আবার ওনার দিকে চোখ দিয়ে ইশারাও করলেন। এই কথা শুনে লিজা কটমট চাহনিতে মারুফের দিকে তাকালো। লিজাকে দেখে মনে হচ্ছে এখনই মারুফকে কাঁচা চিবিয়ে খাবে। মারুফ অবস্থা বেগতিক দেখে ভার্সিটি গেটের দিকে দৌড় দিল। ও ভাবতেও পারেনি সামান্য একটি মেয়ে ওকে এভাবে ফাঁসিয়ে দিবে। লিজার রাগে অপমানে আর এক মুহূর্ত না থেকে বাসার দিকে রওনা দিল। আর বাকিরা এখনো আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল সবার মাথার উপর দিয়ে গেছে। মেঘকে অপমান করতে চেয়েছিলিস? হ্যাঁ না, নিজেই অপমান হয়ে গেলি। মেঘ মুচকি হেসে ক্লাস করতে চলে গেল। জয়ী, কোথায় তুই? এখনো ভার্সিটিতে আসিসনি কেন? আসলে অ্যাশ, বিশেষ করা বন্ধ কর বলে কি হয়েছে? এখন আবার এটা বলিস না যে তুই এক্ষুনি ঘুম থেকে উঠলি। আসলে এটাই সত্যি। কি, আর মাত্র 5 মিনিট পর ক্লাস শুরু হবে আর তুই কেবল ঘুম থেকে উঠলি? সরি জানো, প্লিজ আজকে একা একা ক্লাস করে নে। এরপর থেকে আর কখনো এমন হবে না। কান ধরে সরি বলতেছি। তুই কান ধরেছিস কি ধরিস নাই সেটা আমি এখান থেকে কিভাবে বলবো? বাসায় আসতে দে, তারপর তোর খবর নিচ্ছি। এই কথা বলে মেঘ ফোন কেটে দিল। আউচ, ভার্সিটির করিডোরের সামনে খাম্বাটা রাখছে কে? হ্যাঁ, ইস, আমার নাকটা মনে হয় গেল। হোয়াট ডু ইউ মিন বাই খাম্বা? মেঘ নাকে হাত ঘষতে ঘষতে উপরে তাকিয়ে দেখে একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। আসলে মেঘ অন্যমনস্ক হয়ে হাঁটার ফলে একটি ছেলের সাথে ধাক্কা খেয়েছে। আর উক্ত কথাটি সেই ছেলেটি বলল। খাম্মা মানে পিলার। হোয়াট? আপনি কি ইংরেজদের বংশধর? বাংলা কথা বোঝেন না নাকি কানে শুনতে পারেন না? ইউ?
এই মিয়া সরেন তো সামনে থেকে। এমনিতে ক্লাসে লেট হয়ে যাচ্ছে, তার ওপর আপনি খাম্মার মতো সামনে দাঁড়াচ্ছেন। আবার হোয়াট ইউ শুরু করে দিয়েছেন, ইংরেজের বংশধর। শেষের কথাটি মেঘ চিবিয়ে চিবিয়ে বলে ওখান থেকে ওর ক্লাসরুমের উদ্দেশ্যে চলে গেল। মেঘের যাওয়ার দিকে তাকিয়ে ছেলেটি চিবিয়ে চিবিয়ে বলল, হু ইজ দিস সিলি গার্ল? যেখানে আদিত্য খানের সামনে কেউ চোখ তুলে কথা বলতে পারে না, সেখানে একটা সামান্য মেয়ে আমাকে অপমান করে গেল। দেখে নিব তোমাকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঠাস 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 ঠাস। এত বড় সাহস আমাকে ওই মেয়ে থাপ্পড় মারে, এই লিজা চৌধুরীকে দেখে নেব তোকে। তোর যদি প্রতিদিন হেল্প পরিণতি না করতে পারি তাহলে আমার নাম লিজা চৌধুরী না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লিজা, মাই প্রিন্সেস, দরজা খোলো বাচ্চা। কি হয়েছে তোমার? মাম্মাকে বলো, মাম্মা সব ঠিক করে দেবে। এতক্ষণ লিজা বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে নিচের রুমে ঢুকে দরজা লক করে জিনিসপত্র ভাঙচুর করতেছিল আর মেঘকে কিভাবে শায়েস্তা করবে সেই পরিকল্পনা করছিল। আয়েশা বেগমের ডাকে লিজার ধ্যান ভাঙে। সাবধানে ভাঙা জিনিসগুলো পেরিয়ে দরজা খুলে আয়েশা বেগমকে ঘরে ঢুকিয়ে আবার দরজা লক করে দিল। তারপর আয়েশা বেগমকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করতে করতে আজ ভার্সিটিতে কি কি হয়েছে সব বলল। এত বড় সাহস আমার মেয়েকে অপমান করে? তুমি ওর নাম ও একটা ছবি দাও, আমি ওকে এক্ষুনি দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করছি। না মামা, এত সহজে ওই মেয়েকে দুনিয়া থেকে বিদায় দেব না। আগে একটু খেলে নিই ওর সাথে। ইউ নো হাউ মাচ আই লাভ টু প্লে উইথ পিপল। ডেভিল স্মাইল দিয়ে কথাটি বলল লিজা। লিজার সাথে আয়েশা বেগমও হেসে উঠলেন। ওকে বাচ্চা, এখন ফ্রেশ হয়ে গালে ওষুধ লাগিয়ে নাও। আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। তোমাকে নিচে দিতে হবে না, আর সার্ভেন্টকে পাঠিয়ে দিচ্ছি রুমটা পরিষ্কার করতে। ওকে মাম্মা। আয়েশা বেগম নিচে চলে গেল খাবার আনতে। কাবার থেকে ড্রেস নিয়ে লিজা শাওয়ার নিতে গেল। কিছুক্ষণের মধ্যে একজন সার্ভেন্ট এসে রুম ক্লিন করে গেল। এটা তাদের নিত্যদিনের কাজ। 2 দিন একদিনে লিজা এরূপ ভাঙচুর করে, এটা সকলের কাছে নিত্যদিনের স্বাভাবিক ব্যাপার। কি ব্যাপার ভাইয়া, আজ ভার্সিটিতে গিয়ে ক্লাস না করে আবার চলে আসছো? সিনথিয়া আদিত্যের ছোট চাচার মেয়ে। সবার পরিচয় আমি আগেই দিয়েই দিয়েছি। আদিত্যের সাথে দেখা হয়ে উক্ত কথাটি বলল। আর বলিস না, আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম আল্লাহ মাবুদ ভালো জানে। কেন, কি হয়েছে? ক্লাসে যাওয়ার সময় করিডোরে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল। ধাক্কা লাগার পর মেয়েটি আমাকে খাম্বা বলেছে, আবার বলে আমি নাকি ইংরেজদের বংশধর। আমার মতো হ্যান্ডসাম ছেলেকে বলে খাম্বা, ইংরেজদের বংশধর। ভাইয়ের মুখে এ কথা শুনে শুকনো ঢোক গেলে সিনথিয়া। ভার্সিটিতে সকলে ভাইকে প্রচুর ভয় পায়। ভাইয়ের রাগের কারণে তার ফ্রেন্ড সার্কেল ব্যতীত কেউ ভাইয়ের সামনে ঠিক মতো কথা বলতে পারে না। সেখানে একটা মেয়ে ভাইয়ের সাথে ঝগড়া করেছে। মেয়েটার কথা চিন্তা করতে ভয়ে বুক শুকিয়ে আসলো সিনথিয়ার। মেয়েটা যে কি হবে আল্লাহ মাবুদ ভালো জানে। মনে মনে মেয়েটার জন্য দোয়া করলো সিনথিয়া, আল্লাহ রক্ষা করিও নির্বোধ মেয়েটাকে। আদিত্য রাগে গজগজ করতে করতে তার রুমে চলে গেল। সিনথিয়া আজ ভার্সিটিতেও যায়নি, প্রচন্ড হেডেক ছিল সকালে, তাই ঘুমিয়ে পড়েছিল। ঢাকা শহরের ব্যস্ত কোলাহলপূর্ণ রাস্তা। 10 মিনিট ধরে জ্যামে আটকে আছে মেঘ। হঠাৎ তার ডান পাশে অতি পরিচিত দুটো মুখ দেখে থমকালো মেঘ। মিস্টার আজহার চৌধুরী ও তার মিসেস হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে দিল। সবাই সবার গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। গাড়িটিও মেঘ যে রিকশায় বসে আছে তার পাশ থেকে অনেক দূরে চলে গেল। মেঘ শুধু তাকিয়ে দেখলো, তাছাড়া আর কি বা করতে পারবে। মেঘের এখন তো অনেক কাজ বাকি। সবার সামনে এত সহজে ধরা দিলে চলবে না। অনেক আপন মানুষের মুখোশ খোলা বাকি আছে তার। আপন মানুষের ভিড়ে অনেক অমানুষের সাথে লড়াই করা লাগবে। আসলে কি আপন মানুষ নাকি সবই মরিচিকা? মেঘ আর কিছু ভাবতে চাইল না। কিছুক্ষণের মধ্যেই মেঘ তার গন্তব্যস্থানে পৌঁছে গেল।
রিক্সা থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করলো। পুতুল, ভার্সিটি কেমন লাগলো? জি আন্টি, আলহামদুলিল্লাহ, ভার্সিটি অনেক ভালো ছিল, পড়ালেখা অনেক সুন্দর। অনেক ক্লান্ত হয়ে গেছো, রুমে গিয়ে ফ্রেশ হও। আমি সার্ভেন্টকে দিয়ে শরবত পাঠাচ্ছি। আচ্ছা আন্টি। এ কথা বলে মেঘ রুমে চলে গেল। কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়ে আসলো। সার্ভেন্ট বেড সাইড টেবিলের ওপর শরবত রেখে গেছে। শরবতের গ্লাসটি হাতে নিয়ে সম্পূর্ণ শরবতটি শেষ করলো। তারপর চুলগুলো মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে খোপা করে নিল। মেঘ বেশিরভাগ সময় তার লম্বা চুলগুলো খোপা করে রাখে। তারপর জয়ের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জয়ের রুমে গিয়ে দেখে দরজা ভেতর দিয়ে লক করা। মেঘ কিছুটা অবাক হলো। ওর জানা মতে জয়ী দরজা লক করে রাখে না। তারপর আর কিছু না ভেবে দরজায় নক করলো। ভেতর থেকে জয়ীর আওয়াজ আসলো। কে? জয়ী, আমি আশিয়ানা। ও, তুই এসে গেছিস, দাঁড়া দরজা খুলে দিচ্ছি। জয়ী এসে দরজা খুলে দিল। মেঘ ভেতরে গিয়ে দেখে একটি মেয়ে জয়ীর বেডে বসে আছে। মেঘ চোখের ইশারায় জয়ীকে বলল। মেয়েটিকে? জয়ী বলল, ও সিনথিয়া, আমাদের আত্মীয়, হিয়া আপুর ননদ, মেহমাদ ভাইয়ার ফুফাতো বোন। আর আমরা যে ভার্সিটিতে ভর্তি হয়েছি, সিনথিয়াও সেম ভার্সিটিতে। আর আমার আর সিনথিয়ার ডিপার্টমেন্টও সেম। ও, তোকে তো বলা হয়নি, আমাদের বাড়ির পাশের বাসাটা খান ভিলা, অর্থাৎ সিনথিয়াদের বাসা। আর তারা পাশে চৌধুরী ভিলা, আপুর শ্বশুর বাড়ি। দেখেছিস আপু কত লাকি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কতটা কাছাকাছি। সিনথিয়া জয়ীকে জিজ্ঞাসা করলো। এখানে জয়ীকে সবাই জেসিকা জেসি বলে ডাকে। জয়ীর সম্পূর্ণ নাম জেসিকা মির্জা জয়ী। আমার বেস্ট ফ্রেন্ড আশিয়ানা আইমান কানাডা থেকে এসেছে, আর ও এখন বিডিতে থাকবে। আমাদের সাথে একই ভার্সিটিতে বাকি পড়াশোনা কমপ্লিট করবে। মেঘ কিছু না বলে শুধু মুচকি হাসলো। তারপর তারা অনেকক্ষণ গল্প করলো। গল্পের মাঝেই মেঘ বলে উঠল, জয়ী, আমি চাচ্ছিলাম কি আমার ফ্ল্যাটে উঠতে। ফ্ল্যাটের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর জিনিসপত্র ডেকোরেশন করা হয়ে গেছে। এ কথা শুনে মুখটা কাদো কাদো করে বলল, আসলে তো কালকে, অ্যাটলিস্ট হিয়া আপুর এঙ্গেজমেন্ট পর্যন্ত থেকে যা। মেঘ বলল, তোমাদের বাড়ির অপোজিট বিল্ডিংয়ে তো আমার ফ্ল্যাট। আমি এত কিছু জানি না, তুই অ্যাটলিস্ট হিয়া আপুর এঙ্গেজমেন্ট পর্যন্ত আমাদের এখানেই থাকবি। আমি আর কোনো কথা শুনবো না। আচ্ছা বাবা, ওকে রাজি। এখন আর এভাবে মুখ ফোলাইতে হবে না। জয়ী খুশি হয়ে মেঘকে জড়িয়ে ধরলো। এরই মধ্যে জয়ীর মা চলে আসলো এবং সকলকে বিকেলে নাস্তা করার জন্য নিচে ডাকলো। জয়ী, মেঘ, সিনথিয়া সকলে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর মেঘের ফোন একটি মেসেজ আসলো। তা দেখে সবাইকে বলে বাহিরে চলে গেল। ম্যাম, আপনার গাড়ি ও বাইকের চাবি। থ্যাংক ইউ। মেঘ বিডিতে আসার আগের দিন ব্র্যান্ডেড নিউ কার অ্যান্ড বাইকের অর্ডার দিয়েছিল, সেগুলোই চলে এসেছে। মেঘ যে বিল্ডিংয়ে ফ্ল্যাট নিয়েছে সেটা জয়ীদের বাসার অপোজিটে। মেঘ গাড়ি ও বাইক বিল্ডিংয়ের পার্কিং লটে রাখলো। তারপর জয়ীদের বাসায় চলে গেল। এনগেজমেন্টের তো আরও বেশি দিন নেই, তাই কালকে সকলে মিলে এনগেজমেন্ট এর শপিং সেরে আসবে। এই কথা শুনে সকল ইয়াংস্টাররা খুশিতে জোরে চিল্লিয়ে উঠল। জয়ের 3 চাচা। জয়ের বাবা জৈনুল মির্জা সবার বড়, তার 2 মেয়ে জয়ী ও হীরা। তারপর রাহানের বাবা রিয়াজ মির্জা, তার 1 মেয়ে ও 1 ছেলে, রাহান ও রোশানি। রাহান বড়, রোশনি ক্লাস 2 এ পড়ে। জয়ের ছোট চাচা জিহাদ মির্জা, তার 1 ছেলে জিহান 2 বছর বয়স। তারপর সবাই যে যার কাছে চলে গেল। ইয়াংস্টাররা মিলে গল্প করতে লাগলো কালকে শপিং এ কে কি নিবে এ বিষয়ে। অপরদিকে খানবাড়ি ও চৌধুরী বাড়িতে একই রকম ঘোষণা করা হয়েছে, কালকে 3 পরিবার মিলে বিকেলের পর শপিং এ যাবে। ওই পেন ড্রাইভ তোমরা এখনো খুঁজে পাওনি? সামান্য একটা পেন ড্রাইভ খুঁজতে এত বছর লাগে? আমি কিছু জানি না। এট এনি কস্ট
পেন ড্রাইভ আমার হাতে চাই। কিছু বলল না শুনে অজানা ব্যক্তিটির রাগে তার মোবাইল ফোন আছড়ে দিয়ে ভেঙে ফেললো এবং বলল, আমি আসতেছি সবার কাল হয়ে, এবার রক্তে বন্যা বয়ে দিব। এই কথা বলে পাগলের মতো হাসতে লাগলো অজানা ব্যক্তিটি। পরের দিন সকালে মেঘ প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে রুমের মধ্যে কিছুটা এক্সারসাইজ করে শাওয়ার নিল। মেঘের বাসায় মেঘের জন্য একটি জিম ছিল। মেঘ যে ফ্ল্যাটে নিয়েছে সেখানেও একটি রুমকে ছোটখাটো জিম বানিয়েছে। মেঘ বাহিরে বের হলে দুবার শাওয়ার নেয়, প্রথমত সকালে, দ্বিতীয়ত ক্লান্ত হয়ে ফিরে আসার পর। সকালে শাওয়ার নিলে শরীর ও মন ফ্রেশ হয়ে থাকে। শাওয়ার নেওয়া শেষ করে রেডি হয়ে নিচে নেমে আসলো ব্রেকফাস্টের জন্য। মেঘ আজকে সিম্পল ব্ল্যাক চুড়িদার পরেছে। মেঘ বেশিরভাগ সময় বাঙালি ড্রেস পরে। কানাডাতে থাকতে মেঘ জিন্স টপ স্কার্ট এগুলো পরেছিল। শর্ট ওয়েস্টার্ন ড্রেস মেঘ কখনো পরেনি। মেঘ নিচে এসে দেখে সবাই ডাইনিং টেবিলে উপস্থিত রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। রাতে ঠিক মতো ঘুম হয়েছে মামুনি? জি আঙ্কেল, ভালো মতো ঘুম হয়েছে। তোমার সাথে তো ঠিক মতো কথাই হয়নি, তুমি কি মাইন্ড করেছো? না 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 আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আর তাছাড়া আমি আসার পর তো ঠিক মতো সময় পাইনি সবার সাথে কথা বলার জন্য। আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি। তা আশানিয়া, তুমি কবে তোমার নিজের বাসায় যাবে? শুনলাম তুমি নাকি পার্মানেন্টলি বিডিতে এসেছো, তো আবার পার্মানেন্টলি বান্ধবীর বাসায় থাকার ইচ্ছা আছে নাকি? তুমি আবার কিছু মনে করো না, জানার ইচ্ছা হলো তাই আর কি। বৌমা, এটা আবার কেমন কথা? আশিয়ানা যতই আমাদের মেহমান হোক না কেন, সে এখন এই বাড়ির বাকি মেয়েদের মতো। নিজের জবান সংযত রাখার চেষ্টা করো। আব্বা, আমি আসলে এভাবে বলতে চাইনি। থাক ছোট চাচি, তোমাকে আর কিছু বলতে হবে না। আশিয়ানার এখানে নিজস্ব ফ্ল্যাট আছে। ও আজকেই ওর ফ্ল্যাটে উঠতে চেয়েছিল। আমি জেদ করে ওকে আপুর এঙ্গেজমেন্ট পর্যন্ত থাকতে বলেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওকে এখানে থাকতে বলে আমি সবচেয়ে বড় ভুল করেছি। ওকে এভরিওয়ান, আমার ব্রেকফাস্ট করা শেষ। ভার্সিটি টাইম হয়ে যাচ্ছে, আমি উঠলাম। আর জয়ী, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আয়। মেঘ এতক্ষণ ব্রেকফাস্ট করছিল এবং সবার কথোপকথন শুনছিল। জুঁইয়ের কথাটি শেষ হতেই মেঘ উক্ত কথাগুলো বলে মুচকি হেসে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সবাই হতবাক হয়ে মেঘের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর জুঁই তার খাওয়ায় মনোযোগ দিল। এ আর নতুন কি, 4 বছর হলো সে আশিয়ানার সাথে রয়েছে, কিন্তু এখনো ভালো মতো আশিয়ানাকে চিনে উঠতে পারেনি। বেশিরভাগ সময় তার ব্যবহার নির্লিপ্ত থাকে। মেঘ বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ল। কিছু দূর যেতেই রিক্সা চালককে বলল, চাচা, ভার্সিটি যাওয়ার জন্য কোনো নির্বিধি রাস্তা আছে? হ্যাঁ মা, আছে, কিন্তু ওই রাস্তা দিয়ে ভার্সিটি যেতে অনেক সময় লাগবে। সমস্যা নেই, আপনি ওই রাস্তা দিয়েই যান। নিরিবিলি রাস্তা দিয়ে রিক্সা চলছে। কিছুক্ষণ পর মেঘ একটা গান গাইতে শুরু করলো। দর্দ পেহলে সে জাদা। ভার্সিটি এসে যাওয়ার কারণে মেঘ গান গাওয়া থামিয়ে রিক্সা থেকে নেমে পড়ল। ভাড়া মিটিয়ে সামনের দিকে পা বাড়ানোর আগেই রিক্সা চালকটি বলল, আম্মা একটা বলি? জি চাচা, বলুন। তোমার কণ্ঠে একটা আবেগ, একটা কষ্ট লুকিয়ে ছিল। গানের মানে আমি বুঝতে পারিনি, কিন্তু তোমার কণ্ঠে লুকিয়ে থাকা কষ্টটাকে উপলব্ধি করতে পেরেছি। আমি তো জানি না তোমার কি কষ্ট, তবু আমি দোয়া করতেছি তোমার সকল কষ্ট যেন দূর হয়ে যায়। মেঘ কিছু না বলে শুধু মুচকি হাসলো। তারপর ভার্সিটিতে চলে গেল। মেঘ ক্লাস শেষ করে বাহিরে বেরিয়ে ফোন হাতে নিয়ে দেখে জয়ের 3টা মিসড কল ও একটা মেসেজ দিয়েছে। মেসেজে লেখা আছে, ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে আয়। মেঘ ও জয়ের ডিপার্টমেন্ট আলাদা। মেঘ কম্পিউটার সায়েন্স নিয়েছে আর জয়ী ইংরেজি ডিপার্টমেন্ট। জয়ী ও সিনথিয়ার সেম ডিপার্টমেন্ট। মেঘ ক্যান্টিনে গিয়ে দেখে জয়ী ও সিনথিয়ার সাথে 3টা ছেলে ও 2টা মেয়ে রয়েছে। জয়ী মেঘকে ওদের সাথে পরিচয় করিয়ে দিল। আবির, আকাশ, নীল, আখি, রিয়া, ওরা সবাই সিনথিয়ার ফ্রেন্ড। ওদের 6 জনের একটি গ্রুপ ইন্টার থেকে।
এখন ওদের সাথে মেঘ ও জয়ী জয়েন হয়েছে। অতঃপর সবাই একসাথে বসে খাবার অর্ডার দিয়ে গল্প করছে। সবাই অনেক হাসি ঠাট্টা করছে। শুধু মেঘ ফোনে কি যেন দেখছে আর সবার কথা হুহা উত্তর দিচ্ছে। তা দেখে আবির জয়ীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা জয়, আসিয়ানা কি আমাদের সাথে কমফোর্টেবল না? অনেকক্ষণ ধরে নোটিস করতেছি আমরা সবাই অনেক হাসি ঠাট্টা করতেছি, কিন্তু আসিয়ানা চুপচাপ ফোনে কি যেন দেখতেছে আর উত্তরে শুধু হু হা বলতেছে। আবিরের কথা শুনে জয়ী বলল, আসলে সেরকম কিছুই না, হয়তোবা জরুরি কিছু দেখতেছে ফোনে। আর তাছাড়া একটু কথা কম বলে। আচ্ছা, তুই সব সময় ইয়াশ বলে ডাকিস কেন? আমরা তো একসাথে কানাডায় ছিলাম, আর কানাডায় সবাই সবাইকে এরকম নামেই ডাকে। তো অ্যাশ তুই যাই বলিস না কেন, আমি ওই আশিয়ানকে অ্যাশ ফ্যাশ কিছুই ডাকতে পারবো না ভাই। আমি ওর এত বড় নামটাকে ছোট করে আশু বলে ডাকবো। তা ঠিক আছে, যা ইচ্ছা বলে ডাকিস, বাট যাকে ডাকবি সে তো বর্তমানে আমাদের কোনো কথা শুনতেছে না, ফোনের মধ্যে ডুবে আছে। হ্যাঁ তাই তো। দাঁড়া, এই আশিয়ানা, তুমি কি আমাদের সাথে কন্টেবল না? মেঘের বাহুতে এক আঙুল দিয়ে গুঁতা দিয়ে বলল আকাশ। এতক্ষণে মেঘের খেয়াল হলো যে ওর সাথে আরো অনেকেই বসে আছে। আসলে সে ফোনের মধ্যে এতটাই ডুবে গিয়েছিল যে আশেপাশে কোনো কিছুর খেয়াল ছিল না। আই এম সরি গাইস, আসলে ফোনে এতটাই ডুবেছিলাম যে আমার আশেপাশে কোনো খবর ছিল না। এত কি দেখতেছিস ফোনে? আসলে জয়ী হয়েছে কি, তুই তো জানিস গ্র্যান্ডপা অ্যান্ড গ্রানি অনেক বেশি চকলেট পছন্দ করে, তাও আবার আমার হাতে তৈরি। তো ওদের জন্য আমি অনেকগুলো চকলেট বানিয়ে রেখে এসেছি। সেই চকলেট নিয়ে দুজন এতক্ষণ ঝগড়া করতেছিল, তাই দেখতেছিলাম। তুমি কি তোমার বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছো? আরে না না না, সিসি ক্যামেরা না। আমি একটা সার্ভেন্টকে বলে রেখেছিলাম যদি ওরা কোনো কিছু নিয়ে ঝগড়া করে তাহলে আমাকে যেন ভিডিও কল দেয়। এই দেখো ভিডিও কল, ঝগড়া দেখতেছি আমি, এবং কানে এয়ারপড আছে। আসলে মেঘ কানে দুই সাইডে দিয়ে কিছু চুল ছেড়ে রেখেছিল, তাই কানের এয়ারপড বোঝা যাচ্ছিল না। ও আচ্ছা, এই কথা। আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আনকমফোর্টেবল ফিল করতেছ আমাদের সাথে মিশতে। আসলে সেটা না, আমি একটু কম কথা বলি। আর দেখতেছিলেই তো এতক্ষণ ধরে ওদের ঝগড়া মনোযোগ ছিল, তাই তোমাদের কারো কথা ভালোভাবে শুনতে পারিনি। সরি, প্লিজ মাইন্ড করিও না। না, ইটস ওকে, সমস্যা নাই। থ্যাংক ইউ। তারপর সবার খাবার চলে আসলো। মেঘ চকলেট আইসক্রিম নিয়েছে, যেটা তার বরাবরের খুবই পছন্দ। এরই মধ্যে মেঘদের টেবিল সামনে উপস্থিত হলো লিজার দলবল। আজকে তাদের সাথে আদিত্য রয়েছে, কিন্তু বর্তমানে সে তার ফোনে ডুবে আছে। এই যে বেহেনজি, মেঘের সামনে দাঁড়িয়ে বলল। মেঘ আশেপাশে একবার তাকিয়ে লিজার উদ্দেশ্যে বলল, আমাকে বলছেন মিস? এইখানে তুমি ছাড়া আর কেউ কি বেহেনজি টাইপের আছে? মেঘ একবার লিজাকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করলো। আজকে সে হোয়াইট কালার শর্ট টপ অ্যান্ড শর্ট জিন্স পরেছে, যাতে পেট ও কোমর পা স্পষ্ট দেখা যাচ্ছে। তার সাথে হাই হিল এবং হেভি মেকআপ। লিজাকে স্ক্যান করা শেষে একবার আশেপাশে তাকালো। আশেপাশের বেশিরভাগ মেয়ের সেম অবস্থা। মেঘ আস্তে করে জয়ী বলল, জয়ী, আমরা মনে হয় বিডিতে না এসে ইউরোপীয় কোনো কান্ট্রিতে এসে পড়েছি। কেন এমন মনে হয় তোর? এদের ড্রেস আর মেকআপ দেখে মনে হচ্ছে না যে এরা বাংলাদেশ। আর বাই দ্য ওয়ে, ওয়েস্টার্ন ড্রেসের সাথে হেভি মেকআপ কে করে ভাই? মাথায় আসতেছে। কি কথা ইয়ার? আবির এতক্ষণ মেঘার জয়ের আস্তে করে বলে কথাগুলো শুনতেছিল। বানরের গলায় মুক্তোর মালা। মেঘের কথা শুনে আবির আর জয়ী ফিক করে হেসে ফেলল। ইয়ার, তুই তো ভারী মজার মানুষ। তুই করে বলতেছি দেখে মাইন্ড করিস না। বন্ধু বান্ধবের ভিতরে নো তুমি, নো সরি, নো থ্যাংক ইউ, এটা রুলস। তাই সকল বন্ধু বান্ধবদের এটা মেনে চলতে হবে।